আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ৩৬। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। উপন্যাস পাঠে আমি কানিজ রহমান। বসার ঘরে বিশাল বৈঠক। পাত্রপাত্রী দেখাদেখির পাট চুকিয়ে উপস্থিত মেহমানদারির খাওয়া দাওয়া পর্ব ইতিমধ্যে শেষ করে আলোচনা বসল দুই পরিবার। উপস্থিত সদস্যদের গমগমে পরিবেশে মায়ার অবস্থা দেখার মতো। লম্বা ঘোমটায় লাল শাড়ি পরিহিত মায়া থমথমে আর হৃদয় ভাঙনে ছিটিয়ে বসে। ঘোমটার আড়ালে থেমে থেমে নাক টানার শব্দ আসছে, হয়তো কান্না আটকে রাখার চেষ্টায় নাক টানছে। তবে কিছুক্ষণ পরপর হাতের টিস্যুটা চোখে লাগাতেও দেখা যাচ্ছে। মায়াকে ঘিরে বসার ঘরে চেয়ারম্যান পরিবারের সবাই রয়েছে। চেয়ারম্যান সাহেবের দুই ভাই, দুই বোন, ওনাদের ছেলে মেয়ে, ছেলের বউ, তাদের বাচ্চা কাচ্চা, আবার চেয়ারম্যান সাহেবের নিজের ৩ মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি, সব মিলিয়ে প্রায় ২০-এর ঊর্ধ্বে সদস্য উপস্থিত মায়াকে পাত্রী হিসেবে দেখতে। মুক্তা ফাহাদের বিয়েটা শেষ হয়েছে আজ প্রায় ৫ দিন হলো। ফি যাত্রীতে মুক্তা ফাহাদকে নিয়ে নিজ বাড়িতে এসে চলে গেল আজ ২ দিন হলো। সে এখন নিজের শ্বশুরবাড়িতে আছে ফাহাদদের সাথে। আজ মায়াকে দেখতে আসার ব্যাপারটাও হুট করেই ছিল। মায়ের পরিবার যদিও এর জন্য প্রস্তুত ছিল না, তবে ওনারা জানতো মুক্তার বিয়ের পরপরই মায়ের বিয়ের বিষয় চলবে চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে। পূর্ব কথা অনুযায়ী মুক্তা বিয়ের সপ্তাহখানিক পরেই মায়ের বিয়েটা পারিবারিকভাবে হবার কথা ছিল। সব কিছু ঠিকঠাকও ছিল, কিন্তু হুট করে নাদিমের স্কলারশিপের কাগজপত্রের কমপ্লিকেশন দেখা দেওয়ায় সে ঢাকা থেকে বাড়িতে আসছে না টেনশনে, বরং দৌড়াদৌড়ি করে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে নিচ্ছে। সেজন্য নাদিম মায়াকে দেখতে আজ ওর পরিবারের সাথে উপস্থিত হতে পারেনি, বরং অ্যাম্বাসিতে বসে ভিডিও কলে জয়েন হয়েছে নিজের এঙ্গেজমেন্টের রিং বদলে। এই আলোচনায় যতদিন পর্যন্ত নাদিমের ভিসা প্রসেসিং ঝামেলা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপাতত মায়া নাদিমের বিয়েটা পিছিয়ে যাবে। নাদিমের কাগজের ঝামেলাটা মিটে গেলেই পারিবারিকভাবে দুজনের বিয়েটা দেওয়া হবে। তবে আজ দুই পরিবারের সম্মতিতে নাদিমের সাথে মায়ের পারিবারিকভাবে আংটি বদল হয়ে থাকবে। আলোচনা অনুযায়ী তাই হলো। মায়ের বিয়েটা সৌভাগ্যক্রমে পিছিয়ে গেলেও নাদিমের বাবা চেয়ারম্যান সাহেব তিনি নিজের হাতে মায়াকে গোল্ডের মধ্যে চকচকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মায়ের হাতে রিং পরানোর সময় মায়া কান্না আটকাতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল কষ্টে। এতে চেয়ারম্যান সাহেব সহ উপস্থিত সবাই মনে করল মায়া ছোট মানুষ বলে ইমোশনে ভয়ে কান্না করছে। চেয়ারম্যান সাহেব অল্প হেসে মায়াকে আশ্বস্ত করে একটা ভরসার হাত মায়ের মাথায় বুলিয়ে দেয় কান্না না করতে। নাদিমের সপরিবারেও মায়াকে সাদরে গ্রহণ করে ভরসা দেয় কান্না না করতে। সবার এত এত আন্তরিকতায় মায়া আরও ফুপিয়ে ওঠে অপরাধ বোধে। মায়া এই বিয়েটার সম্পর্কে কিছুই জানত না। হুট করে আজ সকালে জানতে পারল মায়ার বিয়ে, তাও চেয়ারম্যানের ছোট ছেলে নাদিমের সঙ্গে। এটা নাকি আগে ঠিক করা ছিল। কই, মায়া তো এই সম্পর্কে বিন্দুমাত্র জানত না। কিন্তু যখন মায়া এই সম্পর্কে জানতে পারে তখন ঘোর আপত্তি জানিয়েছিল এই বিয়েটা করবে না বলে। কিন্তু কেউ মায়ার কথা বিশেষ একটা গুরুত্ব বা পাত্তা দেয়নি, কারণ বিয়েটা পূর্ব থেকে ঠিক করা ছিল বলে। তাছাড়া মায়ের কথা গুরুত্ব দেওয়ার মতো কেউ মায়াকে তেমন সিরিয়াস নেয়ওনি। মোট কথা, মায়া পরিস্থিতির এমন একটা ফ্যাসাদে পড়েছে যে এই মুহূর্তে নিজের পরিবার বা হৃদকে বলতে পারছে না একে অপরের সম্পর্কের কথা। মায়া বিবাহিত, সেটা কখনোই মায়া নিজের পরিবারকে বলতে পারবে না। তার কারণ মায়ার বড় বোন মুক্তার বিয়েটা মাত্র হলো ওই বাড়ির ছেলের সাথে। এখন যদি মায়া নিজের বিয়ের বিষয়টা জানাজানি করে তাহলে মুক্তার শ্বশুরবাড়িতে মায়াকে নিয়ে অশান্তি হতে পারে। এমনি সেদিন মায়াকে হৃদ ফাহাদের বাসায় ড্রপ করার সময় সেটা ওই বাড়ির কেউ ভালো চোখে দেখেননি। এই বিষয়টা মায়া বেশ বুঝতে পেরেছিল ফাহাদের মার মনোভাবে। যদিও আসিফ সবাইকে আগে বলে রেখেছিল হৃদের মা সুফিয়া বেগম মায়াকে দেখতে চেয়েছিল, সেজন্য আসিফ মায়াকে পরদিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগে নিয়ে গিয়েছিল সুফিয়া বেগমের সাথে দেখা করাতে। কিন্তু তারপরও ওই পরিবারের অনেকেই মায়ের ওপর অসন্তুষ্ট ছিল মায়াকে হৃদের সঙ্গে গাড়ি করে ফিরতে দেখে। জোর মুখে অনেকে প্রশ্নও তুলেছিল হৃদের মা সুফিয়া বেগমের মতন শক্ত মানুষ কেন মায়াকে দেখতে চাইবে, এর কি কারণ হতে পারে। সবার মতে সুফিয়া বেগমের তো ফাহাদের শালীকে চেনার কথা না। যেখানে তিনি ফাহাদের বউকেই চেনেন না সেখানে আসিফকে বলে মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টা ছিল সবার দৃষ্টিকটুর কারণ। হেনা খান অবশ্য মায়াকে কৌতূহল নিয়ে বেশ স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন করেছিল। সুফিয়া বেগম মায়াকে ডেকে নিয়ে কি বলেছিল সেটা জানতে চেয়েছিলেন। মায়া তখন উত্তরে তেমন কিছুই বলেনি, শুধু বলেছিল মায়াকে সকালে নাস্তাতে দাওয়াত দিয়েছিল তিনি, ব্যাস এতটুকুই।
মায়ার সহজ সরল উত্তরটা যদিও তেমন কেউ বিশ্বাস করেনি, তারপরও সবাই সুফিয়া বেগমের হঠাৎ তলবে মায়াকে সন্দেহের তালিকায় রেখেছিল। ওই বাড়ি থেকে মায়ারা ফিরে এসেছে আজ গোটা 6 দিন হলো। এখন যদি মায়া কোনোভাবে হৃদের সাথে মায়ের বিয়ের কথাটা কোনোভাবে প্রকাশ করে, তাহলে এই মুহূর্তে তাণ্ডবের ঝড় বয়ে যাবে মায়ার ওপর দিয়ে। আবার এই বিয়েটা নিয়ে যদি মায়া এখন হৃদকেও কিছু বলতে যায়, তাহলেও একই তাণ্ডবের ঝড় দ্বিগুণ হবে মায়ের ওপর। মায়ের পরিবার কিছু দয়া মায়া দেখালেও হৃদ নিশ্চয় মায়াকে আস্ত রাখবে না। কেন সে সেজেগুজে অন্যের নামে রিং পড়ল তার বউ হয়ে? মায়া অনেক রিকোয়েস্ট করে হৃদের থেকে সময় চেয়েছিল নিজের জন্য। এখন সেই হৃদের অগোচরে মায়া অন্যের পাত্রী হয়ে আংটি পর্যন্ত পরে নিয়েছে। এটা শুনলে অবশ্যই মায়াকে আস্ত রাখার কথা না। এই লোক এমনিই যে ভয়ঙ্কর। তারপর মায়ার এঙ্গেজমেন্টের কথাটা শুনলে কি হবে সেই ভয়েও মায়া জড়সড়। ভয় আর ভীষণ অপরাধবোধে ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চেয়ে আস্তে আস্তে ফুপাতে লাগলো মায়া। নাদিমের বড় বোন শেহনাজ নিজের হাতের ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিল। ভিডিও কলে নাদিমকে দেখা যাচ্ছে ক্লান্তিতে বসে, গলার টাইটা ঢিলে করে ফোনের দিকে তাকিয়ে। নাদিম দেখতে সুন্দর পুরুষ বটে, পাত্র হিসেবে চমৎকার, খারাপ নয়। তবে মায়ের দিকটা ভিন্ন, সে বিবাহিত। আর এই বিষয়টি ভয়ে মায়া কাউকে বলতে পারছে না, আর না সহ্য করতে পারছে। পরিস্থিতির দায়ে পড়ে মায়া ভীষণ আতঙ্কিত। কোলের ওপর মায়ের কম্পনরত দু হাতের ভাঁজে নাদিমের ফোনটি চেপে, অতি কষ্ট চেপে মায়া ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, শুধু মাথা নিচু করে ধীরে ফোপাচ্ছে। নাদিম মায়ের কান্না মিশ্রিত মুখটা দেখে সুন্দর হাসল। তার এই ক্লান্তির মুখের হাসিটা বলে দিচ্ছে তার প্রাপ্তির সুখ কতটা। নাদিম হাতের ফাইলটা পাশের চেয়ারে রেখে মায়ের মুখটার দিকে তাকিয়ে বাম হাতে নিজের চুলগুলো পিছনে ঠেলে দিতে দিতে বলল, টেক এ ব্রেথ ঋতু, আমার মনে হয় তোমার একটু পানি খাওয়া উচিত। মায়া নাদিমের কথা অনাগ্রহ করে সেভাবেই মাথা নিচু করে বসে রইল, চোখে জল কিন্তু মুখে কোনো শব্দ নেই। নাদিম মায়ের কান্নায় মনোযোগ হতে হতে আবেগ ঢেলে সাজানো কথায় বলল, তোমার কান্নাটা ব্যাখ্যা করছে ঋতু আমার প্রাপ্তির সুখ কতটা। আমার অনেক বছরের নিশ্চুপ অপেক্ষার ফল তুমি। তোমাকে এত সহজে পেয়ে যাব ভাবিনি। দুঃখের শেষ কান্নাটা করে নাও ঋতু। এরপর থেকে তোমার সুখের দায়িত্ব আমার, প্রিয়। নাদিমের ভালোবাসার আবেগময় কথায় মায়ের অপরাধবোধ আরও বাড়িয়ে দিল। সহ্য করতে না পেরে তক্ষুনি ফুপিয়ে কেঁদে উঠল। নাদিমকে ভিডিও কলে দেখা গেল সেই এক দৃষ্টিতে মায়ের কান্না মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে থাকতে। সবার খাওয়া দাওয়া কথাবার্তা শেষে চেয়ারম্যান পরিবার বিদায় নিতেই মায়া ছোটে নিজের ঘরে। রাগে তেজে মাথার ঘোমটাটা ফেলে হাতের চুড়িগুলো এলোপাথারি ফেলল কক্ষে ছড়িয়ে ছিটিয়ে। বাম হাতের উল্টো পিঠের তেজে ঠোঁটের লিপস্টিক ঘষে মেজে লেপটে দিল চারপাশে। গোছানো চুলগুলো টেনে এলোমেলো করতে করতে ধূপ করে বসে পড়ল ফ্লোরে। বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ে ফুপিয়ে চিৎকার করে উঠল বিছানার চাদর মুখে চেপে। দুপা ভেঙে কাতর হয়ে ফ্লোরে বসে বিছানায় মুখ গুজে হাউমাউ করে চিৎকার করে উঠল বুক ফাটা আর্তনাদে। মায়ের কান্নার দেয়াল ভেদ করে বাইরে গেলেও নিচতলা পৌঁছালো না আপনজনদের কানে। আপাতত মায়ের পরিবারের সবাই ছোট মেয়ের বিয়ে ঠিক হবার খুশিতে নিচতলায় বৈঠক ঘরে বসে, যার জন্য হৃদয়ভঙ্গুর মায়ের আর্তনাদের চিৎকার কারো কান ভেদ করতে পারছে না, এমনকি জুয়েরও না। সবার ধারণা মায়া ছোট মানুষ হওয়াতে এই বিয়েটাকে সে স্বাভাবিকের ন্যায় মেনে নিতে পারছে না, তবে দুদিন গেলে এমনি ঠিক হয়ে যাবে। মায়াও বিষয়টা হাসি খুশি মেনে নিবে, এমনটা জুয়েরও ধারণা ছিল। সেজন্য উদাস জুই মায়ের মনের খবর রাখে না প্রায় বেশ কয়েকদিন হলো। যেখানে জুয়ের নিজের মন মানসিকতায় ঠিক নেই, সেখানে অন্যের মনের খবর কিভাবে রাখবে সে? সেদিন রাতে আয়নের সাথে ঝামেলা হওয়ার পর থেকেই জুই আর আয়নের সাথে যোগাযোগ করে না। যদিও আয়ন ফোন দেয় তাহলে জুই সেটা রিসিভ করে না, মেসেজ পাঠালে না পড়েই ডিলিট করে দেয়। মূল কথা, জুই কোনোভাবে আয়নের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না। আয়নকে জুয়ের বেইমান প্রতারক মনে হয়। তাছাড়া জুয়ের ভালো লাগা আয়নের প্রতি নয়, রাদীপের প্রতি ছিল। যেখানে মানুষটাই ভুল, সেখানে জুই কেন আয়নের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি ভাঙাবে? কিসের জন্য? আয়নের সাথে তো জুই যোজন বিয়োজন কোনো কিছুই চায় না। তাহলে মন ভাঙনে উদাস জুই নিজের পরিবারের হইচই দেখল মায়ের বিয়েটা নিয়ে। তারপর কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থেকে হাঁটল সিঁড়ির ঘরের দিকে। উদ্দেশ্য দোতলায় নিজেদের ঘরে যাবে। সিঁড়ি পেয়ে হাঁটতে হাঁটতে উদাস জুইয়ের চোখ একবার নিজের গায়ের নতুন জামাটার দিকে পড়ল।
মা চাচার কড়া আদেশে জুঁইকেও আজ নতুন জামা পরে সেজেগুজে মেহমানদের সামনে থাকতে হয়েছিল। মায়ের হঠাৎ এঙ্গেজমেন্টের বিষয়টা সকালের দিকে শুনে জুঁইও কম অবাক হয়নি। আকাশ ভেঙে পড়ার মতো জুঁইও শকড হয়েছিল। কিন্তু মেহমান বাড়িতে আসবে বলে কাজের চাপে আর মানুষের হইচয়ে জুঁই মায়ার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। মায়া তো বিবাহিত, যদিও স্বামীর সন্ধান এখনও পায়নি মায়া, কিন্তু তারপরও মায়া বিবাহিত। বিবাহিত মেয়ে তালাক না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে করা জায়েজ না। এ অবস্থায় অবশ্য তাদের পরিবারের বড়দের সঙ্গে কথা বলা উচিত, কিন্তু তার আগে জুঁই মায়ের সঙ্গে একবার কথা বলতে চায়। জুঁই মায়াকে বোঝাবে অজানা স্বামীর পিছনে পড়ে না থেকে এই বিয়েটা মেনে নিতে। নাদিম ভালো ছেলে, দেখতে শুনতেও কত সুন্দর, মায়ের সাথে মানাবে ভালো। জুঁইয়ের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনার মাঝেই ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই কারো তীব্র চিৎকারের ফুঁপানি শুনতে পেয়ে মুহূর্তে চমকে ওঠে জুঁই। বুদ্ধিমতী জুঁই তীব্র ফুঁপানির শব্দে বুঝে গেল মায়ের হৃদয় ভাঙনের শব্দটা। তৎক্ষণাৎ ভিতর থেকে ফ্ল্যাটের দরজাটা আটকে দিল, যাতে বাড়ির অন্যরা কেউ আসতে না পারে বা তাদের কানে মায়ের কান্নার শব্দ না পৌঁছায়। দরজা আটকে দৌড়ে গেল নিজেদের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই আটকে উঠল মায়াকে বিধ্বস্ত অবস্থায় দেখে। এলোমেলো শাড়ি, চুল, ফ্লোরে বসে বিছানার চাদর খামচে ধরে মুখে চেপে কাঁদছে। জুঁই মায়ের অবস্থা দেখে মায়ের দিকে ছুটে যেতে যেতে ব্যস্ত গলায় ডাকলো, মায়া, এই মায়া, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? জুঁইয়ের কণ্ঠে তৎক্ষণাৎ মুখ তুলে তাকালো মায়া। জুঁই মায়ের সামনে হাঁটু গেড়ে বসার আগে ঝাঁপিয়ে পড়ল মায়া। আকস্মিক ঘটনায় জুঁই তাল সামলাতে না পেরে মায়াকে নিয়ে পড়ে গেল ফ্লোরে। জুঁইয়ের পিঠ ঠেকল খাটের কোণায়, কিন্তু তারপরও জুঁই এক হাতে মায়ের পিঠ আঁকড়ে অন্য হাত ফ্লোরে রাখল নিজের শরীরে ব্যালেন্স বজায় রাখতে। মায়া জুঁইকে দু হাতে জাপটে জড়িয়ে ধরে হাওমাও চিৎকার করতে করতে বলল, জুঁই, জুঁই, আমি ভুল করেছি। আমি ওনার সাথে বেইমানি করতে চাইনি, তারপরও করে ফেললাম। উনি আমাকে কখনো ক্ষমা করবে না জুঁই। আমি কি করব জুঁই, আমি কি করব? মায়ের হাওমাও চিৎকারে ভয় পেয়ে যায় জুঁই। মায়া চিৎকারের শব্দ নিশ্চয়ই নিচে বসার ঘর অবধি চলে যেতে পারে। ভয়ার্ত জুঁই তৎক্ষণাৎ মায়াকে নিজের বুক থেকে উঠিয়ে মায়ের মুখটা এক হাতে আঁকড়ে ধরে তাড়াহুড়োয় আশ্বস্ত দিতে দিতে বলল, শ্, এইভাবে চিৎকার করিস না মায়ু। বাড়িতে অনেক লোকজন আছে, কেউ শুনলে আস্ত রাখবে না আমাদের। কান্না থামা বোন। কি হয়েছে বল আমাকে। এভাবে কাঁদছিস কেন তুই? কার সাথে বেইমানি করেছিস? কি হয়েছে? জুঁইয়ের কথায় সত্যি সত্যি মায়ের কান্নার আওয়াজ কিছুটা কমে আসলো, তবে কান্নার বেগ কমেনি, বরং একইভাবে হেসকি তুলে কাঁদতে কাঁদতে মায়া বলল, জুঁই, জুঁই, আমি সত্যি বুঝিনি পরিস্থিতি এমন হয়ে যাবে। হুট করে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। আমি তো ওনার কাছে সময় চেয়েছিলাম সব কিছুর জন্য। এখন আমি কি করব জুঁই? কিভাবে সবটা সামলাবো? উনি আমাকে বিশ্বাস করবে না জুঁই, বলবে আমি প্রতারণা করেছি। মায়ের কোনো কথার অর্থ বোধগম্য হলো না জুঁইয়ের। মূলত জুঁই বুঝতেই পারছে না মায়া কার জন্য কিসের সময় চেয়েছিল। জুঁই বলল, কার কথা বলছিস জুঁই? কিসের প্রতারণা হবে? আমি ওনার কথা বলছি। উনি কে আবার? মায়া বউ হয়ে হৃদের নামটা সরাসরি নিতে চাইছে না বলে জুঁইকে বোঝানোর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আপুর ভাসুর। কোন আপুর ভাসুরের কথা বলছিস তুই? মুক্তা আপুর। মায়ের কথায় কপাল কুঁচকে আসে জুঁইয়ের। ওর জানা মতে ফাহাদের নিজের কোনো বড় ভাই নেই, সে নিজেই বাড়ির বড় ছেলে। তাহলে মায়া ফাহাদের কোন ভাইয়ের কথা বলছে? জুঁই পুনরায় জানতে চেয়ে একইভাবে বলল, তুই কার কথা বলছিস একটু খুলে বলবি মায়ু? হৃদয়ভঙ্গুর মায়ার এটা মাথায় নেই যে সে নিখোঁজ স্বামী হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টা এখনো পর্যন্ত জুঁইকে বলা হয়নি। তাই স্বাভাবিকের ন্যায় জুঁই এখনো পর্যন্ত জানে না মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়টি। সেজন্য জুঁইয়ের পরপর প্রশ্নগুলো খুবই ধারাবাহিকভাবেই আসছিল। যেহেতু সে অক্ষত মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া নিয়ে, তাই মায়ার উনি সম্পর্কে প্রশ্নগুলো স্বাভাবিকের ন্যায় ছিল জুঁইয়ের পক্ষ থেকে। কিন্তু মায়ার জুঁইয়ের পরপর প্রশ্নগুলো অহেতুক মনে হওয়ায় অনেকটা বিরক্ত হয়ে জুঁইকে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে বলল, তুই যা তো জুঁই, আমার কষ্ট আর বাড়াস না, ভালো লাগছে না। মায়া জুঁইকে দূরে ঠেলে দিতে চাইলেও জুঁই মায়ের হাত ধরে থামিয়ে কাছে টেনে একইভাবে মায়াকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলতে চেয়ে বলল, এমন করছিস কেন জান? তুই তো আমার কলিজা। তুই আমাকে বুঝিয়ে না বললে আমি বুঝবো কিভাবে তুই কার কথা বলছিস? বল। জুঁইয়ের কথায় মায়া নরম হলো।
কাঁদতে কাঁদতে বলল, আপুর ভাসুর রিদ খানের কথা বলছি আমি। মায়ের কথা শেষ হতে হতে তৎক্ষণাৎ পরবর্তী প্রশ্ন আসলো জুয়ের হতে স্বাভাবিকের ন্যায়। আপুর ভাসুর রিদ খানের সাথে তোর কি সম্পর্ক বোন? তুই ওনার কথা কেন বলছিস? কি করেছে উনি? আবারও বাজে ব্যবহার করেছে তোর সাথে? এজন্য কাঁদছিস? জুঁইয়ের পরপর প্রশ্নে মায়ের মনে পড়ল মায়া ওর নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়টা এখনও জুঁইকে জানানো হয়নি। এদিকে মায়ার মন ভালো নেই, কত ঝড়ঝাপটা যাচ্ছে ওর উপর দিয়ে। এই পরিস্থিতিতে মায়ার মোটেও ইচ্ছে করছে না জুঁইকে সব কিছু খুলে বলতে, কিন্তু এই মুহূর্তে জুঁইকে কিছু না বললে মায়া সমাধান পাবে না। সেজন্য মায়া হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি সংক্ষেপে জানিয়ে বলল, আমার যার সাথে বিয়ে হয়েছিল সে হৃদ খান ছিল জুঁই, মানে আমার নিখোঁজ স্বামী ওই লোকটা হৃদ খান ছিল। মায়ের কথায় আকাশ সমান শক্ট হলো জুঁই। অতি শক্টে বোবা বনে জুঁই মায়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কয়েক পলক। জুঁইয়ের মস্তিষ্ক মায়ের কথায় টনক নড়তে জুঁই শঙ্কিত গলায় মায়াকে শুধিয়ে আবারও জানতে চেয়ে বলল, মানে কে তোর স্বামী? হৃদ খান? আতঙ্কিত জুঁই হতভম্ব হয়ে তাড়াহুড়োয় মায়াকে পুনরায় শুধিয়ে জানতে চাইল, হৃদ খান? মানে খানবাড়ির বড় ছেলে হৃদ খান? ফাহাদ জিজুর কাজিন বড় ভাই হৃদ খানের কথা বলছিস তুই? জুঁইয়ের হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মায়া মাথা কাত করে সম্মতি দিল, যার অর্থ হ্যাঁ, এই হৃদ খানই। মায়ের সম্মতি পেয়ে জুঁই তবদা খেয়ে বসল। এই লোকের সাথে তোর বিয়ে হয়েছিল জান? মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দেয় জুঁইকে। জুঁই একই ভঙ্গিতে আবারও বলল, জান, তুই জানলি কিভাবে হৃদ খান তোর নিখোঁজ স্বামী হয়? হৃদ খান নিজে বলেছে তোকে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানাতে জানাতে বলল, উনি বলেনি, আমি নিজে নিজে জেনেছি আপুর গায়ে হলুদের রাতে। যেদিন আমরা ফাহাদ ভাইয়ার বাড়িতে গিয়েছিলাম হলুদ নিয়ে, সেদিন আমি বুঝতে পারি হৃদ খানই ওই লোকটা ছিল। সংক্ষেপে মায়া জুঁইকে অল্প স্বল্প বিস্তারিত বলে ফেলল হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে। সব শুনে জুঁই তবদা খেয়ে বসে রইল। এবার মায়ার মতো জুঁইয়েরও মনে হচ্ছে হৃদ পূর্ব থেকে মায়ের সম্পর্কে জানত, আর সব কিছু জেনে শুনেই সে মায়াকে এতদিন নাকে দড়ি দিয়ে তার চারপাশে ঘোরাতো। কিন্তু এখন বড় কথা হলো মায়ার নিজের স্বামীকে চেনার চেয়ে বড় বিপদ হলো হৃদ খান মায়ের স্বামী হওয়া। সেটা সেদিন মায়া সুফিয়া বেগমের ডাকে ওনার বাসায় গিয়েছিল, এই বিষয়টা ফাহাদের বাসার কেউ পছন্দ করেনি। এমনকি এটা নিয়ে মায়ের অগোচরে কথাও হয়েছিল বেশ। বড় বোন হিসেবে মুক্তাকেও এই নিয়ে টুকটাক বেশ কিছু কথা শুনতে হয়েছিল ওই বাড়ির আত্মীয়দের থেকে। এখন যদি জানাজানি হয় মায়া হৃদের সম্পর্কের কথা, তাহলে সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে মুক্তা ফাহাদের সম্পর্কের উপর। মায়ার জন্য মুক্তার বিয়েটা ভাঙতে বসে তাহলে? জুঁই সেসব কথা ভেবে আতঙ্কে মায়াকে প্রশ্ন করে বলল, এজন্য সেদিন হৃদ খানের মা তোকে ডেকে পাঠিয়েছিল দেখা করতে? উনি জানেন তোদের সম্পর্কের কথা? মায়া ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে নাক টেনে বলল, হুম। উনি মেনে নিয়েছেন তোকে? হুম। এত সহজে মেনে নিল? ঝামেলা করেনি? না। মায়ের কথায় জুঁই টেনশনে চিন্তিত গলায় বলল, মায়া, আমার অনেক টেনশন হচ্ছে সব কিছু নিয়ে। তোর সামান্য হৃদ ভাইয়ের আম্মুর সাথে দেখা করাটা নিয়ে ওই বাড়ির সবাই কেমন বাঁকা চোখে তোকে দেখলো। তারপর মুক্তা আপুকেও আকারে ইঙ্গিতে অনেক কথা শুনিয়েছিল তোকে নিয়ে, তোকে খোলামেলা একা কোথাও না ছাড়তে। যুগ ভালো না, হ্যান ত্যান। এখন যদি জানাজানি হয় তোর সাথে হৃদ ভাইয়ের বৈবাহিক সম্পর্ক আছে, তাহলে কেউ সেটা ভালোভাবে মানবে না মায়া। এমনকি তোর বিয়ের জন্য সবচেয়ে বেশি সাফার মুক্তা আপুকেই করতে হবে। আমি দেখেছি মায়া, ওই বাড়ির মানুষজন সুবিধার নয়। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ খানের সাথে ওই বাড়ির মেয়ে শশী আপুর বিয়ে ঠিক করে রেখেছে সবাই। এই অবস্থায় তোকে কেউ গ্রহণ করতে চাইবে না মায়া। তার চেয়ে বড় ব্যাপার হলো তোর বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে গেছে, তুই অলরেডি এঙ্গেজড। এখন যদি তোর আর হৃদ খানের সম্পর্কের কথা পরিবারে জানাস, তাহলে কেয়ামত নেমে আসবে মায়ু। আমার বাবা তোর বাবা মিলে কেয়ামতের আলামত দেখাই দিবে সবাইকে। এতে মুক্তা আপুর শ্বশুরবাড়ি, চেয়ারম্যানের পরিবার, আমাদের পরিবার, এই তিনটা পরিবারের মধ্যে সব সম্পর্ক একেবারে শেষ হয়ে যেতে পারে মায়া। এমন একটা পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস, যেদিকে যাবি সেদিকে তুই মরবি। আমি তো কোনো পথ খোলা দেখছি না মায়ু। কি করবি তুই? জুয়ের সাথে বার্তা চালনে মায়ের কান্না অনেকটা কমে এসেছিল, কিন্তু জুয়ের লাস্ট কথাগুলোই মায়ের হিসকি তোলা কান্নাটা আবারও দ্বিগুণ হয়। জুই সত্যি বলছে, মায়ের আসলেই কিছু করার নেই। সত্যিটা এই মুহূর্তে নিজের পরিবারকে জানালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মাত্র মুক্তার বিয়েটা হয়েছে ওই পরিবারের সাথে।
মায়া চায় না ওর জন্য কোনো ঝামেলা হোক। আবার হৃদকেও সত্যিটা বলতে পারবে না। হৃদকে সত্যিটা বলা মানে দুই পরিবারের ওদের বৈবাহিক সম্পর্কটা এমনিই জেনে যাওয়া। মায়ার ছোট মস্তিষ্ক বুদ্ধি খেলিয়ে বুঝতে পারল না আসলে এমন পরিস্থিতিতে ওর কি করা উচিত। জুই মায়াকে পুনরায় ডুকরে কেঁদে উঠতে দেখে মায়ার দু হাত চেপে আশ্বস্ত দিয়ে বলল, হৃদ ভাই তোকে বউ হিসেবে গ্রহণ করেছে মায়ু। মায়া কাঁদতে কাঁদতে সম্মতি দিতেই জুই পুনরায় বলল, কি বলে গ্রহণ করেছে? তোকে নিয়ে সংসার করতে চাই এমন কিছু বলেছেন উনি? মায়া কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলল, এমনটা বলেনি, তবে আমি বুঝি উনি আমাকে পছন্দ করেন। মায়ের কথায় জুই অসন্তুষ্ট গলা ঝেড়ে বলল, বেশি বুঝিস তুই, অল্প বয়সে পেকে গেছিস। পুরুষ মানুষ মুখে বলে ওয়াদা করেও একটা সময়ে সেই ওয়াদা রক্ষা করে না, খেলাপ হয়ে যায়। আর হৃদ খান তোকে পছন্দ অপছন্দের ব্যাপারে কিছু বলেনি, অথচ তুই দুই লাইন বেশি বুঝে বসে আছিস। উনি তোকে পছন্দ করলে অবশ্যই মুখে বলতো মায়া। জুয়ের কথায় মায়া হৃদের হয়ে সাফাই দিতে দিতে বলল, উনি তো ওনার মার সাথে আমাকে বউয়ের পরিচয় দিয়ে দেখা করিয়ে দিয়েছে জুই। ওনার মা চাচ্ছিল আমাদের বিয়ের ব্যাপারটা আমার পরিবারের জানাতে, কিন্তু আমি ওনাদের থেকে সময় চেয়ে অন্য ছেলের সাথে এঙ্গেজড হয়ে গেছি। তাহলে বেইমানিটা তো আমি করেছি জুই, তাই না? মায়ার কথায় জুই আপাতত আর কিছুই ভাবতে পারল না। পরিস্থিতি এখন অনেক গরম। এই অবস্থায় কিছুতেই মায়ের বিয়ের সম্পর্কে পরিবারে জানানো যাবে না। বরং আর কয়েকদিন গেলে পরিস্থিতি বুঝে না হয় এই বিষয় নিয়ে আরিফের সাথে কথা বলবে ওরা দুজন। আপাতত ওরা দুজন এখান থেকে ভালোই ভালোই চট্টগ্রাম পৌঁছাতে পারলেই হলো। তখন না হয় বুঝে শুনে সবাইকে জানানো যাবে এই বিষয়ে। মায়াও না হয় তখন হৃদকে এসব বিষয়ে বলবে। আপাতত এখন কিছু না বলাই ভালো। জুয়ের যুক্তিটা মায়ারও পছন্দ হলো। মায়া ভাবল পরিবারের মাঝে যদি এখন কিছু বলে তাহলে সবাই মায়াকে ঘরবন্দি করে ফেলতে পারে। তখন মায়া চাইলেও হৃদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। তার চেয়ে বরং মায়া সুযোগের সন্ধানে থেকে সবকিছু আপাতত গোপন করে গেলে শেষটা ভালোই হবে। আর মায়ার এমন চিন্তাটাই ছিল মায়ার পক্ষের বিপরীত। পরিস্থিতি যেমনই হোক সেটা মানিয়ে বা লড়াই করে হলেও সামনে বাড়তে হয়। যে কোনো পরিস্থিতিতে চুপ থাকা মানে তুমি ভীতু। আর মায়ার এই চুপ থাকাটা যেন অল্পতে শেষ হতে পারত, সেটা আরও বড় হওয়ার সুযোগ করে দিল নিজের অজান্তেই। মায়া নিজেই নিজের পরিস্থিতি আরও ভয়াবহ আর দুষ্কর করে তুলল। অদেখা ভবিষ্যৎ কার কী হবে কারো জানা নেই, তবে বর্তমানের কর্মফল মানুষকে ভবিষ্যতেই দিতে হয়। আর এটাই প্রাকৃতিক নিয়ম। মানুষ সেই নিয়মের বর্তিময়ী। এত কিছুর মাঝে মায়া আরও একটা নতুন ভুল করলো হৃদের সাথে হুট করে যোগাযোগ বিচ্ছিন্ন করে। মায়া মূলত নিজের অপরাধ বোধ থেকে এমনটা করেছে। মায়ের ধারণা সে একেবারে চট্টগ্রামে গিয়ে হৃদের সাথে না হয় যোগাযোগ করবে। আজকাল মায়ার অতিরিক্ত ধারণায় মায়ের বিপদের কারণ হয়েছে।